জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আসলো জুলাই ঘোষণা। সেদিনই নির্বাচনের সময়ও ঘোষণা করা হলো। এখন সবার নজর জুলাই সনদের দিকে, যার উপর নির্ভর করবে সংস্কার। কিন্তু এই জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ দুটোর তফাৎ কি? এ নিয়েই আজকের স্টার এক্সপ্রেস। ক্ষমতায় আসার পর থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বক্তব্য ছিল সংস্কার করেই নির্বাচন হয়ে যাবে। সংস্কার যদি কম হয় তাহলে নির্বাচন কিছুটা আগে হবে, সংস্কার যদি একটু বেশি করতে হয়, গভীরভাবে যেতে হয়, তাহলে পরে নির্বাচন একটু দেরি হবে। তারপরেও সময়ের দিক থেকে 25শে ডিসেম্বর থেকে 26শে জুন এর মাঝে হবার কথা। নির্ভর করবে সংস্কার কতটুকু। 5 তারিখ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে তিনি বলেছেন যে এই ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হবার আগে নির্বাচন হতে পারে। আর সেদিন সংসদ ভবনের সাউথ প্লাজা থেকে উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেন। এই ঘোষণাপত্রটা ছাত্রদের, আন্দোলনকারীদের অনেক আগের একটা দাবি ছিল। তারা নিজেরাই একটা প্রক্লেমেশন পাঠ করার চিন্তা করছিল। তখন সরকার তাদেরকে নিরস্ত করে, বলে যে আমরা একটা সরকারিভাবেই একটা জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। জুলাই ঘোষণাপত্রে আশা করা হচ্ছিল যে ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করার জন্যে যে একটা দিক নির্দেশনা, একরকমের গাইডিং প্রিন্সিপাল, সেইগুলো এখানে থাকবে। আমার স্বপ্নের কথা থাকবে, নতুন দেশের কিভাবে গড়া হবে, তার মূল নীতিগুলো কিসের ভিত্তিতে সেটা তৈরি হবে, সেই কথাগুলো সেখানে থাকবে। তবে এই 28টি প্যারাগ্রাফের মধ্যে সেসব নিয়ে খুব অল্প আছে। বেশিরভাগটি একরকমের ইতিহাসের কথা বলা আছে এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এর ঘোর একরকমের সমালোচনা শুরু হয়েছে। এই ইতিহাস একপেশে এবং এটা আসলে পক্ষপাত দুষ্ট। এখানে অনেক কিছু একেবারে কোনো উল্লেখই নাই, যেমন 1952 ভাষা আন্দোলন এখানে বলা নেই, কিংবা 1970-এর নির্বাচন সেখানে বলা নেই, আমাদের মুজিবনগর সরকার তার কথাও বলা নেই। এই ঘোষণাপত্রে বলা হচ্ছে যে 72 থেকে 75-এর মধ্যে যে বিপর্যয় হয়েছিল সরকারের রাষ্ট্রীয়ভাবে, সেটার জন্য আসলে দায়ী একটা ফল্টি কনস্টিটিউশন। এই আমাদের যে সংবিধান, সেইটার দুর্বলতাই আসলে এই স্টেট ফেলিয়ারের একরকমের কারণ ছিল, যেটা আসলে এইরকমভাবে বোঝা যায় না যে কিভাবে একটা সংবিধানের কারণে এরকম ফেলিয়ার হয়। এই 28টি অনুচ্ছেদের একটিতেও নারীদের কথা নেই। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও তারা পুরো 28টি অনুচ্ছেদে কোথাও আলাদা করে স্থান পাননি। এছাড়া এই ঘোষণাপত্রে যে বিষয়টি বোঝা যায় তা হচ্ছে যে এই ঘোষণাপত্র যা আছে সেটা বাংলাদেশের সংবিধানের তফসিলভুক্ত হবে, অর্থাৎ সংবিধানের পরে অনেকটা বলা যেতে পারে অ্যাপেন্ডিক্স, সেইখানে এটা অ্যাড করা হবে। যেরকম আছে আমাদের স্বাধীনতার প্রক্লেমেশন, সেটাও তফসিলের মধ্যে ঢুকানো আছে। সেই রকম আরেকটি তফসিলে এই ঘোষণাপত্রটি ঢুকবে। এই ঘোষণাপত্রের আরেকটি বিষয় হচ্ছে যে জুলাই আন্দোলনকারীরা তারা যেটা করেছিল এটা ঠিক করেছিল এবং এটার একটা আইনি বৈধতা দেওয়া, এক রকমের আনুষ্ঠানিক স্বীকৃতি বলা যায়, যেটা এখন পর্যন্ত আসলে ছিল না। এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে সেটা পাওয়া গেল। তবে যা যা জিনিস আশা করা হচ্ছিল সেই জিনিসগুলো আসলে এই ঘোষণাপত্রের মধ্যে পাওয়া যায়নি। এই ঘোষণাপত্রটা গোপন রাখা হয়েছিল এবং এ নিয়ে সেই কারণে বেশ আলোচনা ছিল যে এখানে কি থাকতে পারে, কি ধরনের বিষয় নিয়ে আলোচনা থাকবে, এই সমস্ত। তবে সেদিক থেকে চিন্তা করলে ঘোষণাপত্র যেটা পাওয়া গেল সেটা আসলে বেশ হতাশাজনক ছিল। এবার আসা যাক জুলাই সনদের ব্যাপারে। প্রথম থেকেই কথা হচ্ছিল যে আমাদের এই রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, যেই অটোনমাস কতগুলো প্রতিষ্ঠান আছে যেগুলো রেগুলেটরি কাজ করে, খবরদারি করে, সেটা অ্যান্টি করাপশন কমিশন হতে পারে, ইলেকশন কমিশন হতে পারে, বিভিন্ন রেগুলেটরি কমিশন আছে। তবে
যে এই কনস্টিটিউশনাল এবং অটোনোমাস বডিগুলো যে কাজ করে সেই সমস্ত যেগুলোর মাধ্যমে আমাদের গণতন্ত্র শক্তিশালী থাকে সেই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে, সেগুলোকে আবার তৈরি করতে হবে। পুলিশ, জুডিশিয়ারি, এই জায়গাগুলোতে আমাদের প্রচুর পরিমাণে সংস্কার দরকার। এই সংস্কারগুলো কি কি হবে সেই নিয়ে একটা কনসেনসাস কমিশন অর্থাৎ ঐকমত্য কমিশন তৈরি হয়েছে, যেখানে প্রফেসর আলী রিয়াজ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দফায় দফায় আলোচনা করে বেশ কয়েকটি বিষয় ঠিক করেছেন যে এইগুলো বিষয় ঐকমত্য হয়েছে এবং আমরা এগুলো নিয়ে এগিয়ে যাব। এই যে বিষয়গুলো ঐকমত্য হয়েছে সেই বিষয়গুলোর মধ্যে দু একটার কথা বললে নিশ্চয়ই বোঝা যাবে। যেমন আমাদের সংবিধানের যে আর্টিকেল 70 আছে, যেখানে বলা হচ্ছে যে কোনো এমপি তার পার্টি লাইনের বিরুদ্ধে ভোট দিতে পারবে না। এইখানে বলা হবে যে না, আমরা এটা পরিবর্তন করে নিয়ে আসবো এইরকম যে এমপিরা তাদের পার্টির বিরুদ্ধে ভোট দিতে পারবে। দুটো ক্ষেত্রে পারবে না, একটা হচ্ছে নো কনফিডেন্স, আরেকটা হচ্ছে ফাইন্যান্স বিল, বাজেট ইত্যাদি পাস করার সময় পার্টির বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। আর সরকারের বিরুদ্ধে যখন নো কনফিডেন্স মোশন আনা হয় তখন পার্টি লাইনের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। কেয়ারটেকার গভর্নমেন্ট আবার চালু করতে হবে, এই ব্যাপারে সবাই একমত। কেউ একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, এটাতে সবাই একমত হয়েছে। যে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি আছে পার্লামেন্টের, সেই স্ট্যান্ডিং কমিটির মধ্যে অপোজিশন লিডাররা, অপোজিশনের যে এমপি তারা স্ট্যান্ডিং কমিটির প্রধান হবেন, অন্তত 4টিতে প্রধান হবেন, এছাড়া আরও বেশিও হতে পারে। প্রেসিডেন্টের ইলেকশন 2 হাউসে অর্থাৎ লোয়ার হাউস এবং আপার হাউস 2 হাউসেই হবে। এটাও একটা মোটামুটিভাবে সবাই রাজি যে পার্লামেন্টে 2টো কক্ষ থাকবে, লোয়ার হাউস এবং আপার হাউস। চার্টারে এই বিষয়গুলো ঢোকানো হবে, তবে চার্টারে এটাও থাকবে যে অন্যান্য কতগুলো বিষয় যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, যেমন কেয়ারটেকার গভর্নমেন্ট তো চালু হবে সে ঠিক আছে, কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কিভাবে নির্বাচিত হবেন অথবা তার কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে সেই প্রক্রিয়া নিয়ে এখনও পর্যন্ত ঐকমত্য হয়নি। ওখানে একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। উচ্চকক্ষ হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে, পিআর, এই আনুপাতিক প্রতিনিধিত্ব, এখানেও একটা নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। সবাই কিন্তু রাজি হয়নি। পার্টির প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবে না, আলাদা ব্যক্তি হতে হবে, সবাই এতে রাজি হয়নি। নারীদের বিষয়ে অর্থাৎ রিজার্ভেশন, কোটা এবং তাদের নমিনেশন, এই হিসেবেও এখানেও এখনও পর্যন্ত ঐকমত্য হয়নি। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো, যেই অটোনমাস বডিগুলো বলছিলাম, কনস্টিটিউশনাল বডি, অ্যান্টি করাপশন কমিশন হোক, সিএজি হোক বা ইলেকশন কমিশন হোক, সেই বিষয়গুলো এই কনস্টিটিউশনাল বডিগুলোর ক্ষেত্রে বিশেষ করে অ্যান্টি করাপশন কমিশন অথবা সিএজি অথবা পাবলিক সার্ভিস কমিশন, তাদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে সেইটার জন্য আলাদা একটা বডি হবার কথা ছিল, সেই বিষয়েও এখনও পর্যন্ত ঐকমত্য হয়নি। তবে এই পুরো বিষয়টা অর্থাৎ আমাদের সংস্কারগুলো যেই দলিলের উপর ভিত্তি করে এগিয়ে যাবে, সেই দলিলের মধ্যে সমস্ত বিষয়গুলো যাতে যেখানে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো একসাথে করে সেটা একটা জায়গায় আনা হয়েছে, সেইটা হচ্ছে জুলাই চার্টার বা জুলাই সনদ। এই জুলাই সনদে এখনও পর্যন্ত শেষ হয়নি, এখানে আরেকটু বাকি আছে। সেটা হচ্ছে এই যে জুলাই সনদে যা যা জিনিস থাকবে সেটা কতদিনের মধ্যে প্রয়োগ করতে হবে, কতদিনের মধ্যে এগুলো বাস্তবায়ন করতে হবে এবং দলগুলো কি আদৌ বাধ্য। এখনও পর্যন্ত জুলাই সনদের বাইন্ডিং রিকোয়ারমেন্ট নেই, অর্থাৎ তারা কোনোভাবে বাধ্য না। হ্যাঁ, সবগুলো দল সই করবে, তাদের এক রকমের নৈতিক বাধ্যকতা তৈরি হবে, কিন্তু আইনিভাবে কেউই বাধ্য না। এই নিয়ে আলোচনা হবে, আবারও 2-3 দিন ধরে আলোচনা হবে বা তার বেশিও হতে পারে, যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য পার্টিগুলোর জন্য বাইন্ডিং রিকোয়ারমেন্ট কী হতে পারে, কিভাবে আঁকাবে। এবং এখনও পর্যন্ত যেটা নিয়ে কোনোভাবেই কোনো রকম ব্যাখ্যা আসেনি সেটা হচ্ছে এই যে বিভিন্ন দল বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে বিএনপি,
তারা যে বিভিন্ন ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, তারা তো আগের থেকেই জানিয়ে রেখেছে যে এইখানে আমি আপত্তি জানিয়ে রাখলাম। তাহলে যদি সেই দল যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি ক্ষমতায় যায়, এই নোট অফ ডিসেন্টের মানে কি তাহলে তারা সেই জিনিসটি আর ইমপ্লিমেন্ট করবে না? কিন্তু তারপরে সেটা জুলাই সনদে আছে। এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় এখনও বাকি আছে, তবে এগুলো ঠিক হয়ে গেলে জুলাই সনদ ঘোষণা করা হবে। সেই সনদের উপর ভর করে হবে আমাদের ভবিষ্যৎ সংস্কার। তাহলে এক হলো যে কয়েক জায়গায় সংস্কার হবে, যা যা সংস্কার হবে তার একটা নথি হচ্ছে জুলাই সনদ। আর ভবিষ্যতে কি হতে পারে, কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা অবশ্য নেই। আছে হলো যে জুলাই আন্দোলনকারীরা তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সেই সময়কার একটা ঐতিহাসিক ব্যাখ্যা, আর এই পুরো ঘোষণাটা চলে যাবে হচ্ছে সংবিধানের তফসিলে, সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। এই দুটোর মধ্যে তফাৎ মোটামুটি এই।